আরেকজনের কমেন্ট, আর 2 বোনকেও রাস্তায় নামা সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, ভাগ কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রি রি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উঠিয়ে দাঁড়ালো, দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে, শিক্ষা নিয়ে কথা উঠছে। কমেন্টগুলো দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জড়িয়েছে নিশ্চয়। আর কি বললি? যেন আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না। চাচাতে বোন তে বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতে বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? ঘৃণা করেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে পেলে তাকে ফলো করে। এমনকি সায়নের প্রতিপক্ষরাও এ ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে। শুধু তার জন্য নয়, শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো। বাবা চাচা ভাইদের কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে, নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না। সব দোষ তার কারণেই এত কিছু। এসব ভেবে শীতল ফোফাতে ফোফাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছে, দূর হ চোখের সামনে থেকে। ভাইয়া যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করল না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধরফর করলেও দ্রুত বেরিয়ে তার রুম থেকে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুড বিহেভিয়ার মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে কিভাবে দাঁড়াবে, কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে, সায়ন শুদ্ধ বন্ধের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়লো। সময় কাটলো। বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো সাওয়ান নিয়ে খেয়ে নিবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা বড় মা বোনরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুম বন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে। এই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ডজনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করলেন। একটু পরে সিরাত হট ব্যাগ গরম করে পানি ভরে নিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে, যে যার মতো খেয়ে দিয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসা কাছে তারা খেয়ে চলে যাচ্ছে আবার আগামীকাল সকালে আসবে। শারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছেও সকালে। তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে
সারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞেস করলেন। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। একথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এই বাড়ির সকলে তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারলো না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করলো। যতক্ষণ না দরজা খুললো তারা নাছোড় বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অজ্ঞতা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা? এভাবে কাঁদছিস কেন তুই? খুব বেশি পেটে ব্যথা করছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধহয় মাথা নাড়ালো। এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখ তুলে ফুফাতে ফুফাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথা আর আগামাতা কিছুই বুঝলো না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছু তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়লো। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ ধুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আউলা ঝাউলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধ বুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেকেরই টার্গেট হয়ে গেছি, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতা বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে না উঠতে পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়, মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি শোনা। শখের কথা শুনে শীতল ফুফাতে ফুফাতে বলল, তাহলে সায়ান ভাইয়া কিছু বললো না কেন আমাকে? সবসময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ান ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ান ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ান ভাই কিছু বললো না, অথচ শুদ্ধ ভাই চেলা ক্যাট দিয়ে মারলো, ফোনটা ভেঙে ফেললো। কেন? আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলো বলেছিলাম নোংরা কথা বলতে? নাকি জানতাম সামান্য ব্যাপারটাকে এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বরাবর আমাদের সম্মান করে, কথার ইঙ্গিতে বোঝায়, ভুল পথে পা না বাড়াতে, থরবর করে কোনো সিদ্ধান্ত না দিতে। আমরা সবাই শুনলো, তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো অভিমানে। সব রাগ গিয়ে পড়লো শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো আমাদের তিন বোনকে সব সময় ধমকের উপরে রাখে? সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? শায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলে সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলে আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলেই গেছে। শীতল না করার আগেই শখ তার মুখে খাবার পুরে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোকমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সে ব্যবস্থা করে। মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়, ভিউ ফ্যান ফলোয়ার বাড়ানোর নেশে মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মুড়াতে মুড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস? মাথা ঠান্ডা কর,
তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? মারুক বকুক, মনে রাখবি আমাদের ভাইয়ারা আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। এ কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে সকার স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধ রুমের দরজা অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই, সায়নের রুমেও দরজা বন্ধ। তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অনন্ত ব্যস্ততা নিয়ে। সকলের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকার ভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হতে মেহমান আপ্যায়ন করছে। সারাফাত, সাফওয়ান, সাদাত, শুদ্ধ, সাম্য, সৃজনের পরনে ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি, কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করেছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধের রুমের দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভিতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়। শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো, তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবার কথাও বলল না, সারাও দিল না। তবে সায়ন তার রুম থেকে চেঁচিয়ে বলল, শীতল, এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর রুম বন্ধের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? পাগলটাকে আবার খেপেছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনেরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। আর হবে না। গুড। আর এসব নিয়ে মন খারাপ করতে থাকতে যেন না দেখি। আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মিটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। এ কথা ভেবে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গাল গপ্পে মেতে উঠল, কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে, যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। এ কথা বলতে বলতে তড়ি ঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচা থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোকাচোকি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, এই তো হয়ে গেছে, এক্ষুনি যাচ্ছি বাবা। এ কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল,
এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনেই থাকে না। আর বেশি কিছু দেইনি তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না, সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনলো না, হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধ রুমে। শুদ্ধ রুমের সেন্টার টেবিলের ওপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার নামে গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা হয় না। তবে শীতল কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। এই যে মিস, শাহরিয়ার ভাই কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো সব। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকেই জিজ্ঞেস করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি, ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল, মস্তিষ্কে ধাক্কা দিল। মাউন্টেন ডিউ, মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারণ নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করলো। ভাইয়া, ও ভাইয়া, শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই, কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগারে নক করেই যাচ্ছে। এজন্যই সায়নকে ডাকতে আসতে চায় না, ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের ডাক কান পৌঁছায় না। সূর্যের ঘুম খুব পাতলা, একেবারে বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সন্ধ্যাবেলা হুট করে কারোর রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া, তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখেও নি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল, স্বর্ণের ক্লাস নেই, যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল। এই শোন, টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এ কথা বলে সায়ন 1000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল, স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে বুকের বি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। বি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো, গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছলো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মাকে বলল, ওহ বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমেন চৌধুরী কিছু বলার আগেই সিতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তারা দিয়ে বললেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা।
মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটলো শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়লো তিনজন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানো তাগাদা দিল। তাড়াহুড়ার সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিক দিকেই এমন হয়। মন্টি নামে ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতে পেছন থেকে শুনতে পেল সিতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতরে এসো, সায়ান তোমাকে রুমে ডেকেছে। ওনার কথা শুনে মন্টি সিতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। তিনটে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে। এজন্যই কি তার বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন দু চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তোদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ ছাড়ে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আচারও গায়ে লাগতে দেয় না। আর সারিয়া রাজনীতির মানুষ। সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও সে নেই। ভদ্রগোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইস্তিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইস্তিয়াকের সঙ্গে। সেও জানে ইস্তিয়াক আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইস্তিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলা হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাধের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো। গম্ভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগেই সায়ন বলল, আহনাফ, তুই দেশে ফিরলি কবে? এসে গেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের হঠাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতার ফোন করে কিছুক্ষণ ফাজদামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেয়ে তারা চট জলদি উঠে বসলো। শীতল ছোট বিদায় শখের কোলের উপরই বসলো, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে কেমন যে লাগে সে বসে সেই জানে। একদিন ফাঁকা ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হতে বিরক্তি প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়লো। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটলো 4তলা ক্লাসের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বললো। সেও ছুটলো ঝাড়ুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি রাইফেল আসল মজা।
বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাট ঘুরিয়ে ডানে বায়ে মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজন ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুবই খারাপ। পিচঢালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবোতে চিবোতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলেছে দেখে সে আর গেল না। চেনে না, জানে না, আর অনেকেই সাহায্য করছে। সেই ছোট্ট মানুষ গিয়ে না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আর একটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডু গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশে ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা পক পক করছে। তাদের দিকে কৌতূহল বশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধের সঙ্গে থাকে একই ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম। কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সঙ্গে মিল রেখে ওনার নাম হয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সিরাত সায়নকে একবার দেখে নিলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট্ট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেছো? বল, জরুরি কিছু। বড় ভাবি, বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এই কথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালকেই ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকাতানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে কতভাবে বোঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়ানের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগ দেখিয়েও যায়নি ছেলেটাকে। কিছু বললে আমার উপর খিটমিট করে ওঠে। এদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথার সাপোর্ট দিতে, না পারি ছেলের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমরা দুই ছেলে মুখে কুলু পেটে বসে থাকো। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু এরা কি চিরকুমার বুঝি না বাপু এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি?
এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিস স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন করো, আপাতত এসব মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোঁফ না গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে, আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের শীতলের মা কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছিল উনি। এক গাধা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে 5টা, তারপর পালা দিয়ে দলা মলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখন না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পসরা খুলে বসেছেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো এ কথা বলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখে দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মন হয় কিভাবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলেও তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষ, কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। যায়ের কথা বকা সিমিন মুখ কাচুমাচু করে জানালো উনিই নিয়ে যাবেন। এরপর তিনজা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উতরে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছো? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালের নাস্তা করেছো আব্বা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামনে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু? ওরও কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নাই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো, তাহলেই হবে। মাও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারা কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপরে বসে কিয়ার আর আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে। রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই রানের বংশধরের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। ও, তো কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কি না জানা নেই। কপালই খারাপ বাল। এইভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই, জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। এগিয়ে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো, সেই শুধু দেখতেই ড্যাশিং না,
তার হাতের চেলাকাঠির বাড়ি আরও ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাই আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ান ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। একথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকেও রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে 2 ঘাত চেলাকাঠের বাড়ি। এবারে সে কবেরকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4 বারের বেলায় কল তুলে কম গমে সুরে বলে উঠল, শোয়েব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল। অপর পাশের মানুষটা, তাতে শীতলের রাগের পারও দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। একবার কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলা স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব, ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চালাকার দিয়ে ধোঁকা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগেই শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেজে সাজিয়ে রাখার জন্য। এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। এ কথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এই কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে ঝালুর গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায় না খোঁজে। কিন্তু হঠাৎ জাদ্রেল এক স্যার সেখানে উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অজ্ঞতা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাপসা গরম, গাছপালা থম মেরে আছে যেন পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসলো। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতে হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য বালির মেয়ে বউরা সেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এক কাজ করেছেন সারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগানমুখো হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছ ওঠে না, নয়তো গাছে ওঠে ফল পাড়তে একাই একশোষে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারি শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেরে লেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো। কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝতে উঠতে পারলো না, তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে। সে কলা পাতা ছিঁড়ে পাখির
ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবলো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ, কাদের ব্যাগটা মাটিতে রেখে তর করে গাছে উঠে ঢাসা ঢাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধায় থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ার ভয় নেই, ধমকানো সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামালো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে, না ধুলো নয়, তবে সে ধোবে না, কারণ এক বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, একই অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজুমা? শুদ্ধর গেস্ট, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল, ঢোক গিলল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে, যার গেট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলা শব্দ শুনল। শুদ্ধ রুমে দরজা খুলছে দেখে সে তড়ি ঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে দাঁড়ালো। আপাত মস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলে? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো। শুদ্ধ কিচ্ছু বলল না, শুধু ভ্রু জোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মোদ্দা কথা, ভর দুপুরে গাছে ওঠে কেউ পরে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেসে সাজানো তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসছে। চল এবার শোকেসে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপর যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে দিব আপনি সিগারেট খান। এ কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুর 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 করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টার জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না, তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সীতারা চৌধুরী হাতে বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে।
শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ সায়ন। সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না, তাই তারা এসে নিচে নামেনি, মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে কিন্তু শীতল নেই। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সিতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যথাটুল শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বললেন, কিরে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমেন শীতলের দিকে ধুম করে কিল বসিয়ে দিলেন। নিচে নিচে খেতে গিয়ে কেউ ঠোঁট কেটে ফেলে? এখন কি ছোট আছে নাকি? নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ে খেতেই হবে কেন? সব সময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেললো। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সিতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন, সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক, মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়ালো না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন, রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজমা রান্না করেছে, চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল 3টে সাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত মুখে পুড়েছিল, তার আগে কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিচ্ছু খেতে পারলো না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গম গমে সুরে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহসও করলো না। অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সে তখন থেকে বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে ভিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিচে পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগোলো। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? শীতল, আমার না দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। তোর সঙ্গে কেন এমন হলো? কেন? এ কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তোর চোখে। এই নামের কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিতে বলল, থাক, কাঁদিস না। আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করলো, সূর্য মরেনি রে শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মোড অফ, খবরদার বলছি। মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি তুর্য ছিল কাজিন। মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস। তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলের মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজ যাবে? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকালে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জনরার উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে, কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতেই দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাহনি। যা, এখন কি হবে?
কি করে বলবে যে যা ভাবছে আদৌ সেই রকম কিছু না। কদিন ধরেই চাপা রাগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না, যে তার শাসনকে সব সময় বাঁকাভাবে গ্রহণ করে। চাচাতো ভাই বলে যাতা বলে তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এ মেয়ে ভীষণ ঘাটতারা, সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যাচ্ছে তাই বলল, কেন বলল, কি কারণে বলল সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসেই দুধ থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক, নিজে না দেখ একটা শাস্তি তো পেলই। তখন তার কথা অপরাধের শাস্তি মৌকুব করেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসায় বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুল ক্রমেও এসব শুনে কি ভাববে। ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হবার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলো, মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজলো, কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে, কি যে মিষ্টি খেতে। তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা গিয়ে খান তাহলে। ফোনে কি যেন বলছিলি? শীতল দু ঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন নই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না না কেন? না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে, তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপড় দিয়ে বলবেন বেয়াদব বললি কেন। ভালোবাসি ভালোবাসা বলে বেড়ানোর জিনিস। এক্ষুনি কান ধর ধর বলছি, নয়তো চেলাকাট দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে একথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুল ঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল ব্যালকনির সঙ্গে সেটে দাঁড়ালো, চোখে মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটেড বই দূর জীবনেও উপন্যাসের নাম মুখে নেব না। কেন, তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। ওসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। এ কথা বলতেই সায়ন তখন ঘুরিয়ে ঘুরিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ডে চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না। দ্রুত স্থান ত্যাগ করলো। সবসময় তার সঙ্গেই এমন হয়, বলতে যায় এক, মানুষ বুঝে বসে আরেক, করতে যায় এক, ঘটিয়ে বসে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ, কি বলতে কি বলেছে বাদ দে, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ড এদিকে আসছে। ওইটুকু দান না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগুলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? কথার ধার থেকে কিন্তু মনে হয় না ছোট মানুষ। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এ অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিক আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথাই থাকুক আজ সন্ধ্যা একটু বের হতেই হবে। শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগুলোই একটা নির্জন রাস্তার দেখা মেলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে এই ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে।
যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ ঘূর্ণা করেও টের পাবে না ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাকও করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সে কাজ হাতে নিবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান, অর্ক, সায়ান এসে ধপ করে বসলো। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ব্রু কুচকে পকেট হাতে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম। এখানে অনুসরণ হওয়ার কি আছে? তাই তো, তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো, আমি আর একটু হলেই পটল তুলতাম। সেসব কিছুই না, সাধারণ একটা কথা বললাম তাতেই। চাস শালা, তোদের কারো সঙ্গেই কথা বলবো না। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোপেচারা মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টো খাওয়া জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শোনো। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পিছন থেকে তার ইয়েতে সুরসুরি দিয়েছি, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামড়ানোর পিছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পিছনে যা? অর্কের বলার ভঙ্গিতে সায়ন হো হো করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামরানের বিয়ের স্বাদটা মিটেই যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াইতি, কুকুরটা বোধহয় তারই শোধ নিল। এ কথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনো অর্ক, সায়ান আর কামরানের তর্ক বিতর্ক চলছে। আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনে সারাক্ষণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গেও তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জা বলেও কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে। সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দুই মেদেশি স্যান্ডি, জুলিথো এদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম। আনার যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতে গড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার করে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয়ী সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এই কথা? আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার, আমরাও চাই সে ডাক্তার হোক, তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। শায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরও শায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করে চেনে, ভদ্র ছেলে, দেখা হলেই কথা হয়। অবিবাহিত বোনরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না, কারণ বোনরা পানিতে পড়ে যায়নি যে প্রস্তাব এলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের। খুব ছোট থেকে শখ খুবই নরম মনের, কারো কান্না দেখতে পারে না সে, কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্ত মনা পাখি, মুক্ত মনে উঠতে পছন্দ করে সে। যেই তাকে উঠতে নিষেধ করে সে তার জাত শত্রু, চোখের বিষ। তার জলজান্ত উদাহরণ শুদ্ধ।
বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে বাড়ি থেকে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটির দিন। দুপুরের পর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল, শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের ওপর। এরপর আহ্লাদে সুরে বলল, ভাইয়েরা বাইরে গেছে যে, কোন সময় চলে আসতে পারে? অন্যদিন খেলবো ভাই। বউ চুরি না অন্য কিছুর নাম বলো। আচ্ছা চল। হঠাৎ শীতলের মনে পড়লো দুপুরে পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে।